আজকের ঘটনাটি ঘটেছে জয়সর ছোট্ট একটি গ্রামে। ভাইটি নাম উল্লেখ না করেই ঘটনাটি লিখেছেন এবং আমার কাছে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন। শুরু করি ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 18 বছর আগে। তখন আমার বয়স ছিল মাত্র 14 কিংবা 15 এরকম হবে। আমাদের গ্রাম থেকে প্রায় আধা কিলোমিটার দূরে গেলেই একটি পরিত্যক্ত বাড়ি ছিল, যেটি আজ থেকে প্রায় 30 বছর আগে মানুষ ছিল। গত 30 বছরের ভেতরে কোনো মানুষ সেখানে ছিল না। পরিত্যক্ত বাড়িটি ছিল একটি জঙ্গলের মতো বাগানের ভেতরে। জায়গাটা পুরোটাই সরকারি একটা জায়গা, বিধায় সেখানে কেউ বাসাবাড়ি করতে বা চাষবাস করতে অথবা কোনো কাজেই সেখানে কেউ যায় না। ছোটবেলা এলাকার বিভিন্ন মানুষের থেকে ওই পরিত্যক্ত বাড়ির ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা শুনতাম, কিন্তু বিশ্বাস করতাম না। একদিন আমার চাচার থেকে ওই পরিত্যক্ত বাড়ির সম্পর্কে একটা ঘটনা শোনার পরে আমি এবং এলাকার কিছু ক্লাসমেট আমরা উদ্যোগ নেই ওই বাড়িতে একদিন দেখার উদ্দেশ্যে যাব। তারপরের দিন যখন আমি স্কুলে যাই, আমার ক্লাসমেটের সাথে দেখা হয়। 3 জন ক্লাসমেটকে আমি বলি এবং তারা রাজি হয়। যেই দিন আমরা এই উদ্যোগ নেই, তারপরের দিন সন্ধ্যার সময় আমরা পরিত্যক্ত বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। প্রায় আধা কিলোমিটার হাঁটতে হাঁটতে সন্ধ্যা পার হয়ে রাত্র নেমে আসে। আমরা প্রায় ওই বাড়ির কাছাকাছি পৌঁছানোর সাথে সাথেই দেখতে পাই দূর থেকে বাড়ির ভেতরে লাইট জ্বলছে। তখন আমরা ভাবি এটা যেহেতু সরকারি জায়গা, হয়তোবা সরকারিভাবে কারেন্টের একটি বাতি জ্বালিয়ে রাখছে। তখন আমাদের ভয়ভীতি কিছুটা হলেও কেটে যায়। যখন আমরা বাড়ির ভেতরে প্রবেশ করি, এখনো আমরা ঘরের ভেতরে প্রবেশ করি না, বাড়ির ভেতরে প্রবেশ করেছি, ওই সময় ওই বাতিটা অটোমেটিক নিভে যায়। তখন আমরা মনে করি হয়তোবা কারেন্ট চলে গেছে, এই জন্য হয়তোবা বাতিটা নিভে গেছে। তখনও আমাদের ভেতরে কোনো ভয় ভীতি ছিল না। আমরা যখন 4 জন একসাথে ঘরের ভেতরে প্রবেশ করি, তখন আমরা দেখতে পাই ওই ঘরের ভেতরে বিভিন্ন ভয়ানক ভয়ানক মানুষের মানব দেহ আঁকে দেওয়ালের সাথে লাগিয়ে রাখছে। কিন্তু এগুলা কে করেছে? আমরা তখন ভাবলাম হয়তোবা এলাকার যে ছোটখাটো পোলাপান থাকে, দুষ্ট মার্কা, ওরা হয়তোবা এখানে দিনের বেলা আসে, আইসা হয়তোবা ওরা এরকম মাটি দিয়ে বা ইটা দিয়ে দেওয়ালের সাথে মানব দেহ আঁকে। কিন্তু মানব দেহগুলা খুবই অদ্ভুত অদ্ভুত মানব দেহ। তখন আমরা ওগুলার দিকে না তাকিয়ে আমরা ওই ঘরের চারদিকে হেঁটে হেঁটে দেখার চেষ্টা করি। ওই ঘরের ভেতরে মোট 6টি রুম ছিল। সেই রুমগুলা একটা রুমের সাথেও দরজা জানালা কিছুই নেই। আমরা তখন সিদ্ধান্ত নেই যে আমরা একটা একটা করে রুম দেখব। আমরা কেউই একা একা ঘরের এই কোনায় অথবা ওই কোনায় যাব না, আমরা 4 জন একই সাথে যাব। যখন আমরা 4 জন প্রথম একটা রুমের ভেতরে প্রবেশ করি, তখন আমরা বাহিরের চাঁদের মিটিমিটি আলোতে দেখতে পাই যে ওই রুমের ভেতরে একটি কঙ্কাল ঝুলানো অবস্থায় রয়েছে। কঙ্কালটি মনে হয় যেন এক নজরে আমাদের দিকে তাকিয়ে আছে। কঙ্কালটির দিকে আমরা লক্ষ্য করতে লাগলাম এবং দেখি মনে হয় যেন কঙ্কালের চোখ দুটো মানুষের মতো তরুতাজা চোখ, এবং এক নজরে মনে হয় যেন আমাদের দিকে তাকিয়ে আছে। তখন আমরা ভাবতে লাগলাম হয়তোবা অন্ধকারের ভেতরে এরকম দেখা যায়, বাস্তবে তো কঙ্কালের কোনো চোখ থাকে না। আমরা ভাবি যে যারা অতীতে এখানে ছিল হয়তোবা তাদের কঙ্কাল, এটা ভেবে আমরা তেমন ভয়ভীতি ভিতরে নেই না। কিন্তু আমার ভেতরে হালকা হালকা ভয় প্রবেশ করেছিল। আমি আমার ক্লাসমেটদেরকে সেটা বলি নাই, কিন্তু তাদের ভেতরে খুবই সাহস ছিল। তারা একজন ছিল অনেক সাহসী, আর একজন মোটামুটি সাহসী ছিল। তখন আমরা ওই রুম থেকে বের হয়ে আরেকটা রুমে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই এবং 2য় নম্বরে যেই রুমে যাই, সেই রুমে গিয়ে আমরা দেখতে পাই প্রথম রুমে যেই কঙ্কালটা দেখেছি সেই কঙ্কালটা 2য় নম্বর রুমে একইভাবে ঝুলনো অবস্থায় আমাদের দিকে মনে হয় যেন তাকিয়ে আছে। কঙ্কালটা অটোমেটিকলি ঝুলতেছে, দোলনার মতো ঝুলতেছে। কঙ্কালটা দেখে আমরা আবার আগের রুমে যাই। সেখানে গিয়ে আমরা কঙ্কালটা আর দেখতে পাই না। আবার যখন আমরা ওই রুম থেকে 2 নম্বর রুমে আসি,
তখন আবার দেখতে পাই কঙ্কালটা ওই রুমে ঝুলছে এবং আমাদের দিকে মনে হয় যেন এক নজরে তাকিয়ে আছে, কিন্তু আমরা পরিপূর্ণ তার চোখের দিকে বা তার যেই আকৃতিটা ওটার দিকে আমরা পরিপূর্ণ লক্ষ্য করতে পারছি না, কারণ আমাদের সাথে তখন কোনো টর্চ বা মোমবাতি কিছুই ছিল না। বাহিরের ফুটফুটে চাঁদের আলোতে আমরা যেতটুকু লক্ষ্য করতে পারছি অতটুকুই আমরা দেখতে পারছি। তখন আমি ভীষণ ভয় পেয়ে যাই, কিন্তু তখনও আমার ওই দুই ক্লাসমেট বলতেছে যে আমরা আছি, তুই কোনো চিন্তাই করিস না। আমি কই ভাই দেখ, আমি খুবই ভয় পাই, আমার খুবই ভয় লাগতেছে, দ্রুত এখান থেকে চলে যা, দ্রুত আমাকে এখান থেকে নিয়ে তোরা এখান থেকে চলে যা। তখন আমার ওই ক্লাসমেটগুলা বলতেছে আরে ভাই এত চিন্তা কিসের, এত ভয় কিসের, আমরা আছি। তখন আমরা সবাই আবার 3 নম্বর রুমে যাই। ওখানে গিয়ে যেটা দেখতে পাই সেটা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। 3 নম্বর রুমে আমরা গিয়ে দেখি যে একটা প্লাস্টিকের দোলনা ঝুলন্ত অবস্থায় আছে এবং ওই দোলনাটার ভিতরে ওই কঙ্কালটা শুয়ে আছে, আর দোলনাটা শুধু শুধু অটোমেটিকলি ঝুলতেছে। এক নজরে আমি দোলনাটার দিকে তাকিয়েছিলাম, আমি দেখতে পাই যে দোলনাটা শুধু শুধু ঝুলতেছে, দোলনাটার উপর ওই কঙ্কালটা শুয়ে আছে এবং আমার ক্লাসমেটরাও এক নজরেই সেখানে তাকিয়ে থাকে। দীর্ঘ সময় পর্যন্ত দোলনাটার দিকে এক নজরে তাকিয়ে থাকি আমরা, কিন্তু আমার ভেতরে খুবই ভয় কাজ করছিল। আমি তখন আমার ক্লাসমেটদেরকে বলি যে ভাই চল এখান থেকে দ্রুত চলে যাই, জানি না এখানে আমাদের সাথে হঠাৎ কি হয়ে যায়। কিন্তু তারা কোনোভাবেই আমার ভয়, আমার কষ্ট বুঝতে পারছে না। তারা শুধু বলতেছে আমরা সে কোনো ভয় পাবি না। একজন বলতেছে যে এই দোলনাটা হয়তো বা বাতাসে নড়তেছে, যেহেতু বাহিরে বাতাস চলতেছে, কিন্তু কেউ সাহস করে দোলনাটার কাছে যায়নি। এরপরে আমরা কিছুক্ষণ পর ওই রুমের কাছ থেকে চলে যাই এবং আরেকটা রুমের ভেতরে দেখার উদ্দেশ্যে সামনের দিকে আগাই। ওই রুমে গিয়ে যেটা দেখি সেটা আরো অদ্ভুত ঘটনা। ওই রুমের ভেতরে ঢুকে আমরা দেখতে পাই আগের রুমে যে দোলনাটা দেখেছি ওই দোলনাটা ওই কঙ্কালটা সহ কে যেন ওই রুমের ভেতরে ফেলে রাখছে। ওই দোলনাটা আগের রুমে দেখেছিলাম ঝুলতেছে, কিন্তু এরপরে এই রুমে এসে দেখতেছি দোলনাটা কে যেন এখানে এনে কঙ্কাল সহ ফেলে রাখছে। ভয়ে ভয়ে আমার কণ্ঠস্বর পুরাই বন্ধ হয়ে যায়, আমি আর মুখ দিয়ে কোনো কথাই বলতে পারি না। তখন আমি আমার ক্লাসমেটদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি যে ভাই আমার খুবই ভয় লাগছে, চল এখান থেকে দ্রুত চলে যাই, জানি না হঠাৎ আমাদের সাথে এখানে কি হয়ে যায়। তখন তারা আমাকে বলে যে ঠিক আছে, তুই যেহেতু এতই ভয় পাস তাহলে চল, আমরা আর এখানে দেরি করব না, আমরা চলে যাচ্ছি। এরপরে আমরা চলে যাওয়ার উদ্দেশ্যে যখন ঘরের ভেতর থেকে বের হই, আমরা শুনতে পাই ওই ঘরের ভেতরে কি যেন একটা ভেঙে পড়ছে, অনেক বিকট শব্দ আমরা শুনতে পাই। মনে হয় যেন ঘরের ভেতর থেকে কোনো একটা দেওয়ালের পাশ ভেঙে পড়ছে। এরপরে আমরা পিছনের দিকে তাকাই, তাকিয়ে দেখি যে যেই কঙ্কালটা আমরা বারে বারে দেখেছি ওই কঙ্কালটা দরজার সামনে এসে পড়ে আছে। কিন্তু আমি মনে মনে একটা জিনিসই চিন্তা করি তখন, কঙ্কালটা আসলে এটা কঙ্কাল না, হয়তোবা এটা একটা কোনো প্রেতাত্মা বা কোনো একটা ভিন্ন কোনো জাতি হবে। আমি আমার ক্লাসমেটদেরকে তখন বলি যে ভাই দেখ, এটা তো দেখতে কঙ্কালের মতো দেখা যায়, কিন্তু আসলে এটা হয়তোবা কোনো কঙ্কাল না, কোনো প্রেতাত্মা, কারণ এটা আমরা দেখেছি এক রুম থেকে আরেক রুমে আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, আর এখন দেখতেছি দরজার সামনে এসে পড়ে আছে, এটা আসলে কোনো কঙ্কাল না। তখন আমার ক্লাসমেটগুলাও কিছুটা ভয় পায়। এরপরে আমরা সেখান থেকে এক দৌড় দিয়ে বের হয়ে যাই এবং আমরা এক একজন প্রায় 8 মিনিট পর্যন্ত দৌড়াইতে থাকি। 8 মিনিট 10 মিনিট এরকম দৌড়াইতে থাকি। দৌড়াইতে দৌড়াইতে আমরা একটা বাসার সামনে এসে দাঁড়াই এবং ওই ঘরের থেকে একজন মুরব্বি বের হয়। ওই মুরব্বি চাচা আমাদেরকে বলে যে তোমরা কারা, তোমরা এখানে এসে দাঁড়াইছে, এক একজন হয়রান হয়ে গেছো, তোমরা আসলে কারা? তখন আমি মুরব্বি চাচাকে সবকিছু খুলে বলি
তখন মুরব্বী চাচা বলে যে ওই জায়গা থেকে যে জীবিত এখানে ফিরছো সেটাই তোমাদের অনেক ভাগ্যের ব্যাপার। এরপরে মুরব্বী চাচা বলে যে তোমরা আস্তে আস্তে তোমাদের বাড়িতে চলে যাও, আর কখনো এই বাসার উদ্দেশ্যে কখনো এখানে আসবা না। তখন আমি মুরব্বী চাচাকে জিজ্ঞেস করি, এখানে আসলে হয়েছেটা কি, এই ঘরটা এত বছর পর্যন্ত পরিত্যক্ত অবস্থায় কেন? এরপরে ওই মুরব্বী চাচা বলে যে এখানে আরো আগে যখন মানুষ বসবাস করত তখন প্রতি সপ্তাহে ওই ঘরের পেছনে কুকুর, বিড়াল এগুলার লাশ পাওয়া যেত। মাঝে মাঝে কখনো মানুষের লাশও সেখানে পাওয়া যাইত। সবচেয়ে বেশি কুকুর, বিড়াল অথবা বনবিড়াল এগুলার লাশ বেশি পাওয়া যাইত। মানুষের লাশ পাওয়া যাইত 6-7 মাস পর একটা। এরকম করে একদিন ওই ঘরের ভেতরেই একটা লেদা বাচ্চাকে কে যেন মেরে ফেলে। গভীর রাত্রে লেদা বাচ্চাটাকে মেরে ঘরের পিছনে তার লাশ ফেলে রাখে। পরদিন সকালে ওই লেদা বাচ্চার মৃত লাশ ঘরের পেছনে পাওয়া যায়। এরপরে ওই ঘরে যারা বসবাস করত তারা ওই ঘর বাড়ি ছেড়ে এখান থেকে চলে যায়। এরপর থেকে ঘরটা এইভাবে পরিত্যক্ত অবস্থায় থাকে। এর ভেতরে অনেকে এই ঘরটা ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছিল, কিন্তু ভাঙার জন্য যে উদ্যোগ নেয় তাকে স্বপ্নে দেখায় তুই যদি এই ঘরটা ভাঙস তাহলে তুই আর বেঁচে থাকতে পারবি না। যেদিন এই ঘরটা তুই ভাঙবি ওই দিন তুই মারা যাবি। স্বপ্নে মানুষকে এরকম জিনিস দেখায়। এরপরে আর কেউ ঘরটা ভেঙে ফেলার চিন্তা ভাবনা করে না। এরপর থেকে ঘরটা এইভাবেই পরিত্যক্ত অবস্থায় থেকে যায়। মাঝখানে এক চেয়ারম্যান ঘরটাকে ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছিল। তাকেও মেরে ফেলার হুমকি স্বপ্নের মাধ্যমে দিয়েছিল, কিন্তু চেয়ারম্যান ওই স্বপ্নকে বিশ্বাস না করে ঘরটা ভাঙার উদ্যোগ নেয়। যেদিন ঘর ভাঙার কাজ শুরু করেছিল চেয়ারম্যান, ওই দিন রাতের বেলায় চেয়ারম্যানকে মেরে ফেলে, অর্থাৎ চেয়ারম্যানের লাশ ওই ঘরের পেছনে পাওয়া যায়। তারপর থেকে এই ঘর ভাঙার সাহস আর কেউ করে না। আজও পর্যন্ত সেই ঘরটি পরিত্যক্ত অবস্থায় সেখানেই আছে। মুরব্বী চাচার মুখ থেকে এটা শুনে ভীষণ ভয়ে কাঁপাকাঁপি শুরু হয় আমার শরীরে। মুরব্বী চাচা বলে যে ভুলেও আর কখনো ওই পরিত্যক্ত বাড়িতে তোমরা কেউ যাইবা না। এরপরে আমরা আস্তে আস্তে আমাদের যার যার বাড়িতে চলে আসি। এরপর থেকে আর আমরা ওই বাসায় যাওয়ার উদ্দেশ্যে কাউকে কিছুই বলি না। এরপরে আর আমরা কখনো ওই দিকে যাই না এবং রাত্রেবেলা আমরা ঘর থেকে বের হই না। এই ছিল আজকের ঘটনা। বন্ধুরা, ভালো লাগলো অবশ্য গল্পটিতে একটু লাইক দিবেন। এই ছিল আজকের ঘটনা। বন্ধুরা, ঘটনাটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।